জানো তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আমার কিছু ব্যক্তিগত কথা শেয়ার করছি। আমার যখন বিয়ে হয়েছিল বা আমাকে যখন দেখতে গেছিল আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, তো আমাকে সবাই বলছিল যে ছেলে তো ফৌজি, তোর কি পছন্দ? তো কি বলবো বন্ধুরা, আমি না তখন ভাবতেই পারিনি যে বিয়ের পরে আমার সঙ্গে এত এত খারাপ ঘটনা ঘটে যাবে বা সারা জীবন এইভাবে চলতে থাকবে, আমি কখনো ভাবিনি। কিন্তু তখন ভেবেছিলাম বিয়ে হয়েছে, বাড়িতে শ্বশুর বাড়িতে তো অনেকে আছে, সবার সঙ্গে মিলেমিশে থাকবো, বর তো বেশ কিছুদিন পর পর আসবে, তো সেইভাবেই দিন কেটে যাবে। মানে অনেক কিছু ভাবনা চিন্তা, সব পজিটিভ ভাবনা ছিল এবং সেটা ভেবেই কিন্তু আমি বিয়েতে সম্মতি দিয়েছিলাম। বিয়ে হলো, তারপর থেকে বিয়ের পর থেকে আমি বুঝতে পারলাম বন্ধুরা যে একজন ফৌজির ওয়াইফের জীবনে যে কতটা কষ্ট সেটা একমাত্র একজন ফৌজি ওয়াইফে জানে। তার উপরটা এবং তার বাহ্যিক দিকটা দেখলে সবাই ভাবে যে সে খুব খুশি আছে, খুব খুশি আছে। সত্যি তাই। মানে টাকা পয়সার ঘর বাড়ির কিচ্ছু অভাব থাকে না বন্ধুরা, কিন্তু মনে যে শান্তিটা, সেই শান্তি কিন্তু তাদের থাকে না। তাদের যখন তখন টাকা পাচ্ছে, ভালো ঘর থাকছে, খেতে পাচ্ছে ভালো, কিন্তু মনের শান্তিটা পাচ্ছে না। কারণ তাদের স্বামী যে বাড়িতে থাকে না, আর যাদের স্বামী বাড়ি থাকে না, তাদের জীবনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। এমনিতেই শ্বশুর বাড়িতে লোকেদের সঙ্গে অ্যাডজাস্ট করে মেনে নেওয়া ভীষণই কঠিন। যতই তুমি ভালো হও না কেন, যতই সবার সঙ্গে ভালো ব্যবহার করো না কেন, তবু তোমার ভুল ত্রুটি তো সবাই ধরতে থাকবে। সবার কাছে তুমি ভালো কখনো হতে পারবে না। তাই কি বলবো বন্ধুরা, এদিকে স্বামীও যদি খারাপ হয়, কখনো কটু কথা বলে বা বাড়ির সবার সঙ্গে মিশে স্ত্রীকে গালাগাল করে, তখন কিন্তু দুঃখের আর শেষ থাকে না। একটা মেয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটা পরের ঘরে আসে, সেখানে আসে জাস্ট মানিয়ে নিয়ে সংসার করার জন্য। তার স্বামীর ঘর মানে নিজের ঘর, আর সেটা ভেবেই কিন্তু সে সেখানে এসে সংসার করে। কিন্তু তাকে পদে পদে বুঝিয়ে দেওয়া হয়, এটা তোমার বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি। তো এই কথাগুলো যখন শ্বশুরবাড়ির লোকেরা বলে তখন সেটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু মানে স্বামী যখন বলে যে এটা কিন্তু আমার বাড়ি, এখানে আমার মতন করে থাকতে হবে, তা নাহলে থাকা যাবে না, তখন ভীষণই কষ্ট হয়। আর এই কষ্টগুলো হয়তো আমার মতো আরও অনেক বোনেদের পায়। কিন্তু কি বলবো বন্ধুরা, ধৈর্যের একটা গুণ আছে, সেই ধৈর্য ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, এটাই আমাদের মেয়েদের নিয়ম। সত্যি বলতে কি বন্ধুরা, জীবনে অনেক কিছু দেখে এসেছি, পার করে এসেছি, কিন্তু আজ এই সময়টা এসে একটা মানে অবাক লাগে নিজেকে, যে এত কিছু মানিয়ে নিয়ে চলতে চলতে আজ এই অবধি এসে এখনও কি মানিয়ে নিয়ে চলতে হবে? আমার কি কোনো স্বাধীনতা নেই? কি বলবো বন্ধুরা, সত্যিই তাই। মেয়েদের কোনো স্বাধীনতা হয় না। মেয়েদের বাবার বাড়ি বাবার কথা মেনে চলতে হয়, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথা মেনে চলতে হয়, তারপরে আসে মানে স্বামী। স্বামীর কথা মানিয়ে না নিলে তো কোনো মানে রক্ষাই নেই। তারপরে আছে সন্তান, ছেলে মেয়ের কথা শুনতে হবে। একটা মেয়েকে যে কতটা সবাই মানে আঘাতের পর আঘাত দিতে থাকে, একমাত্র মেয়েরাই জানে। আর সেখানে যদি স্বামী বাড়ি না থাকে, কারণ প্রতিটা মেয়ে তার স্বামীর কাছে তার সুখ দুঃখ সব কথাই শেয়ার করে, আর সেই স্বামী যদি তাকে পদে পদে আঘাত করে, তখন ভীষণই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো হ্যালো বন্ধুরা, আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। শীতের মরশুম এসছে, এখন তো খুবই ঠান্ডা পড়ে গেছে, দিনটাও ছোট হয়ে গেছে, কাজ করে একদমই এগোতে পারি না। আর মানে ঠান্ডাও কিন্তু বেশ লেগে গেছে। কদিন ধরে না প্রচুর ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার সময় আমার একদমই ভালো লাগে না। ঘুম থেকে উঠেই 7টা বেজে যায়, আর কখন যে কোন কাজটা করব নিজেই বুঝে পারি না।
তারপরে হয়ে যায় দেরি। যাই হোক, আর স্নান করতে গেলে তো বাথরুমে ঢুকলে প্রচুর ঠান্ডা, আর গরমের সময় যখন বাথরুমে ঢুকবো মনে হয় যে পাখা হলে ভালো হয়। কখন যে কি হয় নিজেই বুঝি না। গরমের সময় প্রচুর গরম, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। ভগবান যে কেমন করে আমাদের চালাচ্ছে এটাই বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, দেখো আমি সকালে কাজবাজ সেরে নিজে ফ্রেশ হয়ে আমি রান্না করছিলাম, কিন্তু এতটা ঠান্ডা লাগছিল যে একটা ওড়না আমাকে পেঁচিয়ে নিতে হয়েছিল, তা না হলে কিন্তু আমার কান দিয়ে ঠান্ডাটা ভিতরে ঢুকছিল এরকমই মনে হচ্ছিল। তো খুবই ঠান্ডা লাগছিল। এদিকে রোদ উঠেছে কিন্তু ঘরের ভিতর বন্ধুরা আমার ভীষণই গরম, মানে সরি ঠান্ডা, যার জন্য আমাকে মানে একটা কাপড় নিয়ে চলতে হয়েছে। তো বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেছে, একবারেই রান্না করে নিয়েছি মাছের ঝোল ভাত। তো তারপরে আমি এই যে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, প্রতিদিন যদি রান্নার পরে তোমরা এই যে থালা বাসন মাজা যে স্কচব্রাইট এবং সাবান ওটা দিয়ে একটু গ্যাস ওভেনটা ভালো করে মুছে নাও, এবং তার সামনের সাইডটা যদি একটু ভালো করে মুছে নাও, দেখবে প্রতিদিনই পরিষ্কার থাকবে সুন্দর করে, আর দেখতেও সুন্দর লাগবে। আমি কিন্তু প্রতিদিন এই কাজটা করি, আর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এক সপ্তাহে একদিন করে হয়। আর যে মানে বাসনের যে কৌটাকৌটি থাকে মশলার, ওটাও আমি সপ্তাহে একদিন করি। ব্যাস, আমার কোনো কিছুই কিন্তু তেল চেটে থাকে না, সব কিছুই ভালো থাকে। তো রান্নাবান্না সেরে আমার টিনা সোনাকে যে চান করতে বসিয়ে দিয়েছি, আর আমার কলপারে কিছু থালা বাসন ছিল ওগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপর টিনা সোনার চান করছে আর ঘরটাও ঝাড় দিচ্ছি, এখন ঘরটাও মুছে নেব। তো ঘরটা মোছার আগে বন্ধুরা, তোমরা আমার মতো করো কি না জানি না, আমি কিন্তু ভীষণ মানে ভালোভাবে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা যদি ঝাড় দেওয়া না হয় তাহলে কিন্তু মোছার সময় যদি ঘরে কাঠের গুঁড়ি টুড়ি পড়ে বা নোংরা টোংরা আশেপাশে থাকে তাহলে ভালো মোছা হয় না, আমার তাই মনে হয়। তাই জন্য আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মোছাও শুরু করে দিয়েছি। আর এদিকে আমার টেনা সোনার কিন্তু চান করা হয়ে গেছে, ওকে আমি একটু ভিতরে রেখেও এসেছি যে জলটা ঝরে যাবে, ওর খাঁচায় জলটা পড়ে তো ওটা ঝরে যাবে। আর এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আবার চান করতে হবে। আর দেখো বন্ধুরা, আমি যেটা দিয়ে ঘরটা মুছছি না, এটা কিন্তু ভীষণই ভালো, তাই না? আমি আগে হাত দিয়ে ঘর মুছতাম, অনেক সময় লেগে যেত, হাত দিয়ে মুছে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হতো, কিন্তু এই লাঠিটা দিয়ে মুছে আমার ভীষণ ভালো হয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু মোছা হয়ে যায়। তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো, খুবই ভালো বন্ধুরা, ঘর মোছার জন্য ভীষণ ভালো। আর এটা ঘর মোছার জন্য হতো তো ভীষণই ভালো। তো আমি তো এটা ইউজ করছি, আমি খুব ভালো ফল পেয়েছি। তোমরাও এটা ব্যবহার করতে পারো, খুব ভালো। আশা করি তোমাদেরও খুব ভালো হবে। তো বন্ধুরা, আমার ঘর দুটো রুম আর বারান্দা সেগুলো মোছা হয়ে গেছে। এখন এই ডাইনিং রুমটা আর কিচেনে তো একটুখানি দেখছো, আমার কিচেনটা সত্যি ভীষণই ছোট, আর একটু বড় হলে ভালো হতো। আসলে আমাদের জায়গাটা কম তো, আর সেই জায়গার উপর ঘরটা করা, সব কিছু মিলে করা, যার জন্য আমাকে একটু মানে সব কম জায়গার মধ্যে দিয়েই চলাফেরা করতে হয় এবং কাজটাও কমপ্লিট করতে হয়। তো বন্ধুরা, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ঘরটা আমার প্রায় মোছা হয়ে গেল। তারপরে তো আবার চান করব। চান করতে একটু দেরি হলে না খুবই ঠান্ডা লাগে, সত্যি ঠান্ডা লাগে। দেখো, হঠাৎ করে ঠান্ডাটা বেশি পড়ে গেছে জন্য আমার এত ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে গো একটু বলবে, হ্যাঁ? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর কেমন লাগছে, ভালো কি মন্দ যেরকমই লাগুক না কেন, প্লিজ একটুখানি বলো। তো টেনের সময়কে বের করে রেখে এসেছি, আর ঘরটাও মুছে এসেছি। এখন আমি ছাদে এসে গেছি বন্ধুরা, বাথরুমে চান করতে পারছি না, ছাদে খুবই রোদ আছে। আর ছেলে বললো, মা চলো আমরা ছাদেই চান করি, তাই জন্য ছাদে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমাদের ওখানে একটা জমি না সরি, রাস্তায় হচ্ছে ঢালাই হচ্ছে, তো সেটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল, এই ছেলের স্কুলের জামা কাপড়, ওগুলো একটু ধুয়ে ধুয়ে দিলাম। আর ছেলে কী করছে, একটু গরম জল করছে, বলে কি মা জল তো খুব ঠান্ডা, তো একটু গরম জল করে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর আমাদের উনুনে একটা চুলো উনান আছে, যেটায় আমরা পিঠা বানাই, তো এখন আমাদের কাজে লাগে এই শীতের সময়। উপরে চান করার সময় একটু জল গরম করে নিলে ব্যাস হয়ে যায়।
তো ছেলে চান টান করা হয়ে গেছে আর আমি এখন চান করছি, মাথায় শ্যাম্পু করেছি। তো এই রোদে বসে চান করতে কিন্তু ভীষণ মজা লাগছে। তো চান করার পরে এই যে ঠাকুরের পুজোটা করা হচ্ছে। তো ঠাকুরের পুজো করা হয়ে যাওয়ার পরে তো আবার খেতে দেবো। শ্বশুরমশাই চান করা হয়ে গেছে, শাশুড়ি মারও চান করা হয়ে গেছে। তো নিচে যেয়ে দেখলাম একটা বেদানা, তো ওটাকে আমি ছাড়িয়ে রেখেছি, মানে খাওয়ার পরে বেদানাটা ছাড়াবো। অনেক বড় একটা বেদানা, মানে বেদানাটা কাটার পরে না পুরো থালাটা ভরে গেছে, জানো তো বন্ধুরা। তারপরে এই যে খাবার দাবার আমরা খাবার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার টেনাশোনাকেও একটু খেতে দিয়েছি, আর এই যে আমি, ছেলে আর শ্বশুরমশাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম, তারপরে উঠে যে সন্ধ্যা দিতে এসছি বন্ধুরা। আর রাত্রে রুটি করছিলাম, তো ছেলে বলছে মা আমি করে দেবো আজকে। তো ছেলে আজকে রুটি করেছে, দেখো রুটিগুলো ভীষণই ফুলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পর দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে। আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাইকে আজকের মতো গুড নাইট জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।